আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক আলোচনার আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের সর্বশেষ কিছু টপিক বাকি রয়ে গেছে। আমরা সেগুলো 10-20 মিনিট আলোচনা করে আমরা সেটা আজকে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আজকে টপিকটা হচ্ছে আকরিক, ধাতু নিষ্কাশন ও সংকর ধাতু। প্রথমেই বলে রাখি, এই টপিকগুলা একদম বেসিক নির্ভর, মানে শুধুমাত্র তোমার সংজ্ঞা সম্পর্কে মোটামুটি বেসিকটা ক্লিয়ার থাকলেই হলো, পরীক্ষা লিখতে পারবা। প্রথমত আসো, খনিজ জিনিসটাকে। খনিজ হচ্ছে আমরা যেই সকল পদার্থ থেকে আমাদের নির্দিষ্ট একটা কাঙ্ক্ষিত ধাতু বা অধাতু সংগ্রহ করি, সেই সকল পদার্থটাই হচ্ছে খনিজ। যেমন কক্সবাজার দেখো, কক্সবাজারের বালি থেকে পাওয়া যাচ্ছে সিলিকা পাওয়া যায়। সিলিকা হচ্ছে কি? সিলিকা ধরো একটা সিলিকন, একটা অপধাতু রয়েছে, এই জিনিসটা ওইখান থেকে পাওয়া যায়, কক্সবাজার বালিতে পাওয়া যায়। তাহলে কক্সবাজারের বালিটা হচ্ছে কি? খনিজ। ঠিক আছে, এখন কক্সবাজারের বালির মধ্যে আমরা আমাদের একটা নির্দিষ্ট একটা ধাতু পাচ্ছি। হ্যাঁ, নির্দিষ্ট একটা জিনিস বা ধাতু, অপধাতু, অধাতু, যাই হোক, আমরা কোনো একটা জিনিস পাচ্ছি, এই জন্য কক্সবাজারের বালিটা হচ্ছে কি? একটা খনিজ। তাহলে খনিজটা মাটির উপরেও থাকতে পারে, মাটির নিচেও থাকতে পারে। যেমন খনিজ আমরা কিছু খনিজ মাটির তল দেশে পাই, যেমন তেল একটা খনিজ। যেমন তেল একটা খনিজ বলতে এখানে তেলের সাথে আমরা অনেক কিছু পাই। তেলের সাথে আমরা গ্যাস পাচ্ছি, অকটেন, ডিজেল, অনেক কিছু, অনেক রকম উপাদান আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে খনিজ। বুঝা গেছে? তাহলে খনিজ হচ্ছে যে সকল পদার্থ থেকে আমরা নির্দিষ্ট কোনো ধাতু বা অধাতুকে সংগ্রহ করি, সেটাই হচ্ছে কি? খনিজ। দেখো, তাহলে খনিজের সংজ্ঞায় আমরা কি বলতে পারি? যে সকল পদার্থ থেকে আমরা আমাদের নির্দিষ্ট ধাতু, অধাতু বা অপধাতুকে সংগ্রহ করি, সেটাই হচ্ছে কি? একটা খনিজ। তাহলে খনিজ হচ্ছে কি? যে সকল পদার্থ থেকে নির্দিষ্ট কোনো ধাতু বা অধাতুকে সংগ্রহ করা হয়, সেটাই হচ্ছে কি? খনিজ। হ্যাঁ, তাহলে এখানে বালি হচ্ছে কি? কক্সবাজারের বালি থেকে আমরা নির্দিষ্ট একটা সিলিকন পাচ্ছি, সিলিকন যেটা অপধাতু। হ্যাঁ, তাহলে এই অপধাতুটাকে যখন, তাহলে এখানে তুমি ধাতু, অধাতু, অপধাতু দিতে পারো। তাহলে এই জিনিসগুলো কি করতে পারতেছি আমরা? ধাতু, অধাতু, অপধাতুগুলো সংগ্রহ করতেছি বিধায় বালিটা হচ্ছে কি? খনিজ। এখন দেখো, খনিজ হলেই তো হলো না। আমি যে এখান থেকে এতগুলো বালি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বালির মধ্যে 5-6টা সিলিকনের পরমাণু রয়েছে, আমরা কি সেইটা আলাদা করব? এখন ওই সিলিকন থেকে আমরা দাম পাচ্ছি বা কত, আমাদের সেটাও কি করতে হবে? আমাদের লাভের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আকরিক জিনিসটা কি তোমাকে এখন খুঁজতে হবে? খনিজ এখন না খুঁজে খুঁজতে হবে কি? আকরিক। এখন খনিজ তো সব জায়গায় আছে, সব জায়গায় একটা না একটা আমাদের নির্দিষ্ট ধাতুর পরমাণু থাকতে পারে। এখন আকরিক হলে সেটা আমাদের জন্য সুবিধা। কেন? কারণ আকরিক হচ্ছে যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতুকে কি করা হচ্ছে? সংগ্রহ করা হয়, সেটাই হচ্ছে কি? সেই সকল খনিজকে বলা হয় আকরিক। তাহলে যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতুকে শনাক্ত করা যায় বা ধাতু বা অধাতুকে সংগ্রহ করা যায়, সেটাই হচ্ছে কি? আকরিক। তাহলে যে সকল খনিজ থেকে, এখন দেখো, এরকম কিছু আকরিকের নাম আমাদের বইতে দেওয়া আছে। বইতে কি কি দেওয়া আছে? আমাদের বইতে প্রথমত দেওয়া আছে গ্যালেনা, যেটার রাসায়নিক সংকেত হচ্ছে ফিবিএস। এই ফিবিএস এটা হচ্ছে কি? গ্যালেনা। এটা দেখো, এখান থেকে এই গ্যালেনা খনিজটা থেকে কি পাওয়া যাচ্ছে জানো? গ্যালেনা খনিজ, এটা থেকে যেহেতু লাভজনক উপায় ফিবি নামক একটা কি আছে? ধাতু রয়েছে, যেটার বাংলা নাম হচ্ছে কি? ল্যাড। ঠিক আছে, দেখো ফিবিএস থেকে কি পাচ্ছি? তাইলে ল্যাড পাচ্ছি। ওকে, তাহলে এই জন্য বলা হচ্ছে এটা লাভজনক উপায়ে পাওয়া যায়, বা লাভজনক উপায়ে লেড ধাতুকে গ্যালেনা থেকে সংগ্রহ করা হয় বিদায় ফিবিএস বা গ্যালেনাকে বলা হচ্ছে কি? গ্যালেনাকে বলা হচ্ছে লেড ধাতুর আকরিক। তাহলে গ্যালেনা হচ্ছে কি? লেড ধাতুর আকরিক। সেম ভাবে হেমাটাইট এটার সংকেত হচ্ছে কি? Fe2O3। এটা থেকে কি পাওয়া যায়? এটা থেকে Fe আয়রন পাওয়া যায়। আয়রন মিন্স হচ্ছে লোহা, অর্থাৎ লোহার পরমাণু পাওয়া যায়। তাহলে এই যে হেমাটাইট আকরিক থেকে কি পাওয়া যাচ্ছে? লাভজনক উপায়ে আয়রন পাওয়া যাচ্ছে। এই জন্য হেমাটাইটকে বলা হয় আয়রনের আকরিক। কি বলছি? হেমাটাইট হচ্ছে আয়রনের আকরিক, আর গ্যালেনা হচ্ছে লেডের আকরিক। এই দুটো জিনিস বইতে দেওয়া আছে, এগুলো জেনে রাখবা, নবীর থেকে কাজে আসবে। এখন ধাতু নিষ্কাশন আসো। এখন প্রত্যেকটা, এই যে আমি এখানে দুইটা আকরিক পাইছি, একটা হচ্ছে কি? ফিবিএস, আর একটা হচ্ছে Fe2O3। এই দুইটা আকরিককে কি আমি একই পদ্ধতিতে ধাতুগুলো নিষ্কাশন করব? অর্থাৎ এখান থেকে যে পদ্ধতিতে গ্যালেনাকে নিষ্কাশন করব, এখান থেকে হেমাটাইট থেকে সেম পদ্ধতিকে আমি Fe আয়রনকে কি করতে পারবো? নিষ্কাশন করতে পারবো?
পারবো না। তো এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিছু নির্দিষ্ট কি রয়েছে, নিয়ম রয়েছে বা পদ্ধতি রয়েছে। তাহলে দেখো ধাতু নিষ্কাশন। এখন ধাতু নিষ্কাশন এই জিনিসটা বোঝার ক্ষেত্রে তোমাকে প্রথমেই একটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ সম্পর্কে। ধাতুর সক্রিয়তা সিরিজ যের ক্ষেত্রে আমরা দেখি কিছু ধাতু বেশি সক্রিয়, আর কিছু মোটামুটি কম সক্রিয়, আর কিছু একদম কম সক্রিয়। তাহলে যে ধাতুগুলো অনেক বেশি সক্রিয়, এইগুলাকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে সেগুলোকে আমরা কি করতে পারি, তাদের যে অপদ্রব্যের সাথে মিশ্রিত অবস্থায় থাকে সেগুলা থেকে ওই নির্দিষ্ট ধাতুটাকে আমরা আলাদা করতে পারি। আর যেগুলা একদম কম সক্রিয় সেগুলা মোটামুটি কোনো অপদ্রব্যের সাথে মিশ্রিত অবস্থায় থাকে না। মিশ্রিত অপদ্রব্য থাকলেও সেটা কারোর সাথে যৌগ গঠন করে না। যেমন তুমি দেখবা ফিটি মিন্স হচ্ছে প্লাটিনাম, হ্যাঁ। তারপর দেখবা অরাম মিন্স হচ্ছে গোল্ড, স্বর্ণ, প্লাটিনাম, তারপর আছে সিলভার। এই জিনিসগুলা মোটামুটি এগুলো কারোর সাথে কি করে না, এগুলো খুবই কম সক্রিয়, এগুলো কারোর সাথে বিক্রিয়া করে না। এগুলো আমরা কি করতে পারি, এগুলা সরাসরি কি পাওয়া যায়, খনিজ থেকে আলাদা করা যায়। অর্থাৎ অপদ্রব্য আলাদা করলেই তুমি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছে। এগুলো কারোর সাথে আবার এক্সট্রা ইলেকট্রো বিশ্লেষণ করে কি করতে হচ্ছে না, এগুলোকে আলাদা করতে হচ্ছে না। যেমন তোমরা যারা একটু ভিডিও দেখো, তোমরা দেখছো যারা আফ্রিকাতে কি করা হয়, আফ্রিকাতে যেই অঞ্চলগুলোতে স্বর্ণের খনি রয়েছে বা স্বর্ণের খনিজ রয়েছে, সেইখান থেকে ওরা কি করে, স্বর্ণের যেই জায়গায় স্বর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে ওই জায়গা থেকে কিছু মাটি নিয়ে এসে তারা কি করে, পানির মধ্যে ধুইতে দেখো, পানির মধ্যে ধুইয়ে ওইখান থেকে এগুলো একটু নাড়াচাড়া করলেই স্বর্ণগুলো আলাদা, স্বর্ণের কণাগুলা, স্বর্ণের টুকরাগুলো কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, বা স্বর্ণের পরমাণুগুলো নিচে পড়ে যাচ্ছে, মাটিগুলো আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে অর্থাৎ এগুলো কারোর সাথে বিক্রিয়া করে না, এগুলো জাস্ট কি মাটির সাথে মিশ্রিত অবস্থায় আছে, কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে। যেমন যেমন আয়রন যেভাবে কি আছে, আয়রন অক্সাইড হিসেবে আছে, সেই রকম ভাবে অরাম বা গোল্ডটাকে আমরা সেই রকম অক্সাইডের সাথে বিক্রিয়া করতে দেখতেছি না, অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে দেখতেছি না, সালফাইডের সাথে বিক্রিয়া করতে দেখতেছি না, হ্যাঁ। তারপর কার্বনের সাথে বিক্রিয়া করতে দেখতেছি না। কেন? কারণ হচ্ছে এগুলো কম সক্রিয়। কিন্তু এমন কিছু ধাতু রয়েছে যেগুলা বেশি সক্রিয়। এগুলো কার সাথে, এগুলা SO4, হ্যাঁ, SO4 2- অর্থাৎ সালফাইড। তারপর আছে কি CO2 হবে না, CO3 2- হবে, ঠিক আছে, CO3 2-। তারপর হচ্ছে কি ধরো সালফেট, কার্বনেট, এরকম জিনিসগুলোর সাথে এরা কি করতে, যেমন অক্সিজেনের সাথে কি করতে পারে O2-। হ্যাঁ, এই জিনিসগুলোর সাথে তারা কি করে, বিক্রিয়া করে যৌগ অবস্থায় থাকে। যেমন আমি একটা দেখাই, যেমন ক্যালসিয়াম কার্বনেট দেখো, ক্যালসিয়াম CO2 CO3 CO3, অর্থাৎ কার্বন ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে কি ক্যালসিয়ামের একটা আকরিক, ঠিক আছে, ক্যালসিয়ামের একটা আকরিক। যদি এখান থেকে ক্যালসিয়ামটাকে আমি কি করতে পারি, লাভজনক উপায়ে সংগ্রহ করতে পারি, তাহলে এটাকে আমরা ক্যালসিয়ামের আকরিক বলতে পারি। এখন দেখো তো ক্যালসিয়ামের আকরিক, ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে কি সোনা পাথর বলি না আমরা, সোনা পাথর। এইটাকে আমরা কিভাবে এখান থেকে কিভাবে আমরা ক্যালসিয়াম ধাতুটাকে নিষ্কাশন করব, সেটার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের বইতে সামান্য দুই একটা কথা, পদ্ধতির জাস্ট কয়েকটা টার্ম আলোচনা করা হয়েছে, সেগুলো দেখো ধারাবাহিকভাবে। প্রথমত আকরিককে চূর্ণ বিচূর্ণ করতে হবে। আকরিককে চূর্ণ বিচূর্ণ করতে হবে বলতে এই যে সোনা পাথর, এটাকে কি করতে হবে, মেশিনের মাধ্যমে একদম পাউডার করে ফেলতে হবে। এরপর সেটাকে ঘনীকরণ করতে হবে, ঘনীকরণ করে বিশুদ্ধকরণ করতে হবে। এই দুটোই তোমাদেরকে জাস্ট এখানে পদ্ধতি, এগুলো একদম মুখস্থ করতে হবে এমন কথা না। জাস্ট তোমাকে এখানে কি করা হয়েছে, এই জিনিসগুলো, মানে এখানে কিছু নিয়ম, এখানে তো অনেক নিয়ম, মানে অনেক ধাতুকে অনেক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কি করা হচ্ছে, আলাদা করা হচ্ছে। হ্যাঁ, এখানে জাস্ট এই জিনিসগুলোকে একটু বলা হয়েছে, এখানে আরো অনেক বড় পদ্ধতি আছে। যদি এগুলো এত ছোট লেভেলে বা ক্লাস 9-10 এগুলো আলোচনা করা একটু কঠিন হয়ে পড়বে। এখন দেখো সংকর ধাতু কি, সংকর ধাতু হচ্ছে এমন ধাতু যে ধাতুতে দুই বা ততোধিক ধাতুর পরমাণু রয়েছে, অর্থাৎ দুই বা ততোধিক ধাতুর সংমিশ্রণে কি তৈরি একটি ধাতু, দুই বা ততোধিক ধাতুর সংমিশ্রণে তৈরি একটি ধাতু। যেমন তুমি যদি লোহার একটা দণ্ড নাও, সেখানে শুধুমাত্র কি লোহার পরমাণু অর্থাৎ আয়রনের পরমাণু পাবে। কিন্তু তুমি যদি একটা স্টিলের একটা দণ্ড নাও বা স্টিলের চামচ, যেটা দেখো এই যে স্টিলের একটা চামচ আমি দেখাচ্ছি, এই স্টিলের চামচটা যদি তুমি দেখো, এইখানে পাবে হচ্ছে এইটা বানানোর সময় এখানে লোহার পরিমাণ দেওয়া হয়েছে 80-99%, ঠিক আছে, 80-99%। বাকিটা হচ্ছে 1-2% হচ্ছে কি দেওয়া হয়েছে, এখানে কার্বন দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিন্তু স্টেনলেস স্টিল, যদি একটা স্টিলও বলা যায়। কিন্তু এখানে আরো একটা জিনিস আছে, স্টেনলেস স্টিল। আমি এখন যেটা তোমাদেরকে ইয়াতে শো করতেছি, তোমরা এখন পিকচারের মধ্যে দেখতেছো, এখানে কি বিভিন্ন পার্সেন্টেজগুলো দেখো। যেমন ব্রোঞ্জের ক্ষেত্রে কি আছে, 80 কপার আছে, কতটুকু কপার আছে, 80-88%। আর স্টারনাম মিন্স হচ্ছে SN, টিন রয়েছে কত পার্সেন্ট, 5-10%। তাহলে এই জিনিসগুলোকে একসাথে করে ব্রোঞ্জ তৈরি করা হয়েছে। ব্রোঞ্জ হচ্ছে এটা প্রাচীন একটা হাতিয়ার, যেটা আমাদের
প্রাচীন যুগের মানুষেরা কি সর্বপ্রথম এই হাতিয়ারটা আবিষ্কার করেছিল। তারা তখন আমরা যেমন এখন দা ছুরি অনেক কিছু ইউজ করি, তারা তখন এইগুলোর এই যে দা ছুরির যেই কাজে ইউজ করতেছি, তখন তারা ব্রোঞ্জ নামক একটা হাতিয়ার ইউজ করতো, যেটা তৈরি হয়েছে হচ্ছে কপার এবং টিনকে একসাথে গলিয়ে একটা পাত্রে রাখা হয়েছে, এবং ওই পাত্র থেকে ওই গলানো তরলগুলি কি একটা নির্দিষ্ট শেপের মধ্যে ঢালানো হয়েছে। তখন এটাকে ব্রোঞ্জ নামের একটা কি যন্ত্র তৈরি করা হয়েছে সেখান থেকে। তাহলে এখানে যেই এখন গের মধ্যে এখন তোমরা ইমেজের মধ্যে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো মুখস্থ রাখবা। এখানে ব্রোঞ্জ, স্টিল, স্টেনলেস স্টিল, এখানে কত পার্সেন্ট কি, কত পার্সেন্ট ক্রোমিয়াম, কত পার্সেন্ট লোহা আছে, কত পার্সেন্ট কার্বন আছে, এই জিনিসগুলো কি করবা, একদম মুখস্থ টুরস্থ করবা। এতটুকু হলে আশা করি এই শঙ্কর ধাতুর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই টপিকের মাধ্যমে আমাদের সপ্তম অধ্যায়টা শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।